আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। আমরা আমাদের চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ আমাদের আনসাবস্ক্রাইবার বেশি দেখছে চ্যানেলটি। আজকে আমরা পড়ব ড্যাফেমেশন। ড্যাফেমেশনের দুইটা জিনিস আছে, লাইবেল এবং স্ল্যান্ডার। আর আমরা আর একটা টপিক পড়ব এখানে, সেটা হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি অর অ্যাবসোলুট লায়াবিলিটি। প্রথমেই আমরা দেখব ডেফিনেশন অফ ড্যাফেমেশন। Defamation is the publication of a statement which tends to lower a person in the estimation of right-thinking members of society in general, or which tends to make them shun or avoid that person. Defamation হলো এমন এক ধরনের বক্তব্য বা উক্তি যেটা আসলে কোনো একজন ব্যক্তির সমাজে সম্মানহীন করে, অর্থাৎ তার যে স্ট্যাটাসটা ছিল সেই স্ট্যাটাস থেকে তাকে নিচু মানের মনে করায়, অথবা সমাজের ব্যক্তিরা হয়তোবা ওই ধরনের উক্তি দেখলে তার সঙ্গে আর নাও মিশতে পারে, এরকম ধরনের কোনো বক্তব্য। কাইন্ডস অফ ড্যাফেমেশনের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ইংলিশ ল, ড্যাফেমেশন ইজ অফ টু কাইন্ডস. One is libel and another one is slander. A libel consists of a defamatory statement or representation in permanent form. If a defamatory meaning is conveyed by spoken words or gesture, it slanders. Slander is converted into libel when spoken words are written on paper. সো কাইন্ডস অফ ড্যাফেমেশনে আমরা দেখছি যে ইংলিশ আইন অনুযায়ী ড্যাফেমেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লাইবেল এবং আর একটা হচ্ছে স্ল্যান্ডার। লাইবেল আমরা বলছি যে এটা একটা ড্যাফেমেটরি স্টেটমেন্ট অর রিপ্রেজেন্টেশন যা হচ্ছে পার্মানেন্ট ফর্মে থাকে। তো লাইবেল হচ্ছে কোনো লিখিত বক্তব্য হবে, মানে পার্মানেন্ট, এটাকে তুমি আর উইথড্র করতে পারবে না। ধরো পেপারে কোনো একটি বক্তব্য প্রকাশিত হলো। আর ড্যাফেমেটরি মিনিং ইজ কনভেড বাই স্পোকেন ওয়ার্ড অর জেস্টার, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো এটি স্ল্যান্ডার। স্ল্যান্ডার ইজ কনভার্টেড ইনটু লাইবেল ওয়েন স্পোকেন ওয়ার্ডস আর রিটেন অন এ পেপার। তার মানে যখনই কিন্তু ধরো আমরা স্পোকেন ওয়ার্ড রিটেন অনুযায়ী কোনো পেপারে লিখিত বক্তব্য রাখবো, তখনই সেটা স্ল্যান্ডার হয়ে যাবে। সো কীভাবে আসলে লাইবেল সংগঠিত হয়? হাউ লাইবেল ইজ কমিটেড: printing, mark or sign exposed to view pictures, statute, waxwork, etc. Libel refers to eye. তার মানে কোনো ধরনের প্রিন্টিং, মার্ক, সাইন যেগুলো আসলে আমরা চোখে দেখি সেগুলো হচ্ছে লাইবেল। হাউ স্ল্যান্ডার ইজ কমিটেড: defamation in the manual language of a deaf and dumb and mimicry and gesture generally refers to are. তার মানে কোনো কিছু যখন আমরা শুনি, হতে পারে কোনো ডিফ অ্যান্ড ডাম অ্যান্ড মিমিক্রি, জেস্টার, এগুলোকে আমরা বলছি স্ল্যান্ডার। তার মানে যদি আমরা গ্রেডেশন করি তাহলে আমরা বলবো যে লাইবেল ইজ মোর অফেন্সিভ, মোর হেইনাস অফেন্স দেন দ্য স্ল্যান্ডার। ডিস্টিংশন বিটুইন লাইবেল অ্যান্ড স্ল্যান্ডার. Following some distinction between libel and slander: action, libel in all cases in actionable per se, while special damage to be provided in slander to constitute slander. বলছে যে লাইবেল হচ্ছে অল কেসেস অ্যাকশনেবল পার সে, মানে এটার বিরুদ্ধে মামলা করা যাবে, while special damage is to be proved in case of slander to constitute slander. মানে লাইবেলের মামলা আনার ক্ষেত্রে কোনো বিশেষ ধরনের কিন্তু ড্যামেজ প্রমাণ করবার দরকার নাই, বাট স্ল্যান্ডারের মামলার অবশ্যই তোমাকে ড্যামেজ প্রমাণ করতে হবে যে এই সে বক্তব্য দিয়েছে বা কথা বলেছে, এতে আমার এই ড্যামেজ হয়েছে। বাট ইন কেস অফ লাইবেল নো নেসেসারি ফর দ্যাট। লায়াবিলিটি: লাইবেল ইজ বোথ টর্ট অ্যান্ড ক্রাইম, whereas slander is only tort and civil wrong. এবং লাইবেল যে ক্রাইম তা পরবর্তীতে কিন্তু বিভিন্ন দেশের পেনাল কোডে ইনসার্টেড হয়েছে, আমাদের বাংলাদেশের পেনাল কোডেও আছে ড্যাফেমেশন। মুড অফ ড্যাফেমেশন: রাইটিং অর টেলিকাস্টিং অর ব্রডকাস্টিং commits libel, whereas slander is verbal statement. সো
ড্যাফেমেশনের মুডটা বলছে যে কোনো কিছু লিখিত বা টেলিকাস্টিং বা তুমি ব্রডকাস্ট করলা ধরো, এখনকার দিনে ধরো তুমি ইউটিউবে প্রচার করলা, দেন এইটাকে তুমি বলতে পারো ড্যাফেমেশন। বাট স্ল্যান্ডার হচ্ছে মৌখিক। ম্যাগনিটিউড, লাইবেল ইজ গ্রেটার দ্যান স্ল্যান্ডার ইন ম্যাগনিটিউড। Publication, slander becomes defamation when it is known by third person, whereas libel does not need publication. স্ল্যান্ডারের ক্ষেত্রে বলছে যে স্ল্যান্ডার তখনই মানে ড্যাফেমেটরি হবে যখন এটি তুমি বিফোর পাবলিক এটা বলবে, কিন্তু লায়াবেল অর্থাৎ কোনো কিছু লিখিত হলো সেই ক্ষেত্রে কিন্তু বলছে যে এখানে পাবলিকেশনের নেসেসারি নাই। টাইম পিরিয়ড, লাইবেল ইজ পার্মানেন্ট ড্যাফেমেশন, হোয়ারাস স্ল্যান্ডার ইজ টেম্পোরারি ড্যাফেমেশন, মানে বললাম আর শেষ হয়ে গেল এরকম হচ্ছে স্ল্যান্ডার। কিন্তু লাইবেল এটা পার্মানেন্ট, মানে থেকেই যাবে লিখিত আকারে। এক্সেপশন ইন স্ল্যান্ডার, দেয়ার আর সাম এক্সেপশন হুইচ মেক স্ল্যান্ডার অ্যাকশনেবল পার সি। তো আমরা কিন্তু স্ল্যান্ডারের শুরুতে বললাম যে স্ল্যান্ডার অ্যাকশনেবল পার সি না, তোমাকে স্পেশাল ড্যামেজ প্রুভ করতে হবে কারণ এটা মৌখিক ওয়ার্ড। বাট কিছু এক্সেপশনাল কাজ রয়েছে যেখানে স্ল্যান্ডার অ্যাকশনেবল পার সি, অর্থাৎ স্পেশাল ড্যামেজ প্রুভ করবার দরকার নাই। কোন কোন ক্ষেত্রে? নাম্বার 1, ইম্পিউটেশন অফ এ ক্রিমিনাল অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট, imputation of dangerous disease which prevent other person to associate plaintiff, imputation of unfitness or disqualification or incompetence in any office, profession, trade or business, imputation of unchastity to any woman or girl. Fifth exemption has been repealed, that is imputation of caste which lowers position of the plaintiff. তো এগুলো প্রথমতই বলছে যে তুমি কোনো ক্রিমিনাল অফেন্স নিয়ে হয়তো বা বললা প্লেন্টিফের এগেনস্টে যে ও তো রেপ করেছে, রেপিস্ট, একবারে কিন্তু এটা মুখে বললেও রেপিস্ট এটা একটা হীন মানে মন্যতার স্বীকার করে যাকে বলা হলো, তার মান সম্মান ক্ষুণ্ণ করে। ডেঞ্জারাস কোনো ডিজিজ ধরো তুমি বললা যে ও তো এই রোগে আক্রান্ত, এইচআইভি রোগে আক্রান্ত, তাহলে এইচআইভি রোগ শুনলেও আমরা সোশ্যালে কিন্তু তাকে হেট করি। এরপর আমরা বলছি আনফিটনেস অর ডিসকোয়ালিফিকেশান অর ইনকম্পিটেন্স ইন এনি অফিস, তার মানে প্রফেশন, ট্রেড বা বিজনেসে সে ডিসকোয়ালিফাই করেছে, ওর তো এই দোষ ছিল, এই যে বললাম এটাই কিন্তু তার মান সম্মানের ব্যাপার। আনচেস্টিটি অফ উইম্যান, অর্থাৎ কোনো সতী মেয়েকে আমরা অসতী বললাম কারণ এই অসতী বলাটা কিন্তু তার চারিত্রিক একটা বিষয়ের সাথে জড়িত। আর ফিফথ এক্সেমশন আসলে রিপিট হয়ে গেছে, তারপরও বলা হচ্ছে যে হাই কাস্টের কাউকে তুমি যদি লোয়ার কাস্ট মনে করো, কারণ কাস্টের এই বিষয়টা তারা খুব মানে মান সম্মানের মনে করে। নাও হোয়াট ইজ দ্য থিওরি অফ ফ্রিডম, কারণ এই জিনিসটা কিন্তু প্রথমে আসে যে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তোটা তুমি বলতে পারবো, তোমার কথা বলার অধিকার আছে, কিন্তু এই কথা বলার অধিকারকে অন্যের মান সম্মানকে ক্ষুণ্ণ করবে সেটাও ইনক্লুড করবে কিনা। সো এখানে বলা হচ্ছে দেখো যে সিসেরো এ রোমান জুরিস্ট সেইজ উই আর দ্য স্লেভস অফ ল সো দ্যাট উই মে বি অ্যাবল টু বি ফ্রি, মানে আমরা হইলাম আইনের দাস এবং আমরা হচ্ছি সবসময় ফ্রি। ফিশ ইজ অ্যানিম্যাল অফ ওয়াটার অ্যান্ড রিমেড ইজ ফ্রি ইন ওয়াটার, ইফ শি কামস আউট অফ ওয়াটার শি লসেস আর ফ্রিডম অ্যাট দ্যাট মোমেন্ট, এভরি ওয়ান ইজ ফ্রি টু ডিরাইভ ভেহিকেল বাট উইথ ব্রেকস। মানে রিমেডিস কি, উদাহরণটা এইভাবে দিয়েছে যে মাছ হচ্ছে একটা পানির জন্তু, সো সে কিন্তু পানিতে ফ্রি থাকে, তাকে যদি পানি থেকে আউট করে আনো তাহলে কি তার ফ্রিডম তুমি নষ্ট করলা। দ্যাট ইজ প্রত্যেকেই তার ভেহিকলটা পরিচালনা করার জন্য ফ্রি থাকে, বাট হি অর সি শুড ইউজ ব্রেক। স্টে অর্ডার ক্যান বি অবটেইন টু স্টপ দ্য পারসন মেকিং ডেফেমেশন, cartoon or caricature and story in newspaper may damage repute of someone, stay order stops its publication. সো প্রথম রিমেডি হচ্ছে স্টে অর্ডার, তুমি কোর্ট থেকে স্টে অর্ডার আনতে পারো যে এই পেপারে আমার এই নিউজ আসতেছে এটা প্রকাশ করা বন্ধ হোক। মাস্ট বি স্টপ ড্যাফেমেশন আইদার লাইবেল অর স্ল্যান্ডার, ইট মাস্ট বি স্টপ টু কন্টিনিউ, ড্যামেজেস মে বি রিসিভড এগেনস্ট দ্য ড্যাফেমেশন, অর্থাৎ ড্যাফেমেশন হলে সেখানে অবশ্যই ক্ষতিপূরণ পাওয়া যাবে। করব ইন্নুয়েন্ডু, ইন্নুয়েন্ডু ইজ কাইন্ড অফ ড্যাফেমেশন ইন হুইচ ওয়ার্ডস
used are not defamatory in its general meaning, hidden meaning of defamation. সো ইন্নুয়েন্ডু বলছে যে এক ধরনের ড্যাফেমেশন যেখানে আসলে ওয়ার্ডস ইউজ করা হয় বাট ড্যাফেমেটরি নয়, এটার একটা জেনারেল মিনিং আছে, বাট তার হিডেন মিনিং হচ্ছে ড্যাফেমেটরি থাকে। দে মে বি এ স্টেটমেন্ট কন্টেনিং অ্যান অ্যালিগেশন হুইচ অ্যাপারেন্টলি ইজ নো ইম্পিউটেশন may be proved by the plaintiff to have an imputation under the special circumstances of the case. As per Winfield, where however the words are not defamatory in their natural or ordinary meaning, or where the plaintiff wishes to rely upon an additional meaning in which they were understood by persons having knowledge of particular facts, then an innuendo is required. Defamation does not take place between husband and wife unless third person is involved. সো ইন্নুয়েন্ডো আমি আর একবার একটু বলছি যে এমন স্পেশাল ধরনের ওয়ার্ড আসলে এটার ব্যাখ্যার প্রয়োজন আছে যে এর মিনিংটা ড্যাফেমেটরি। আমি হয়তোবা বললাম যে সকল লয়ের স্টুডেন্টরা চোর, সকল অ্যাডভোকেটরা চোর। তো এখন এইখানে সকল অ্যাডভোকেটরা চোর বলতে আমি হয়তোবা বুঝিয়েছি কোনো স্পেশাল ক্লাসকে বা কিছুকে, এইভাবে বললে কিন্তু এটা ড্যাফেমেটরি না। কিন্তু যদি তুমি বলো যে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সকল অ্যাডভোকেটরাই চোর, এখানে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সকল অ্যাডভোকেটদের চোর বললে তুমি, অথবা বলতে পারছো যে ল ডিপার্টমেন্টের সবাই হচ্ছে চোর। এখন কোন ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সবাই চোর সেটা হচ্ছে এখানে দেখাতে হবে। বলা হচ্ছে বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো ড্যাফেমেশন কনস্টিটিউট হয় না, কারণ সেখানে কোনো না কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট দরকার। ডিফেন্সের আলোচনা করতে গেলে আমরা দেখি যে দেয়ার আর 3 ডিফেন্সেস। ওয়ান ইজ জাস্টিফিকেশন অফ ট্রুথ, ফেয়ার কমেন্ট অ্যান্ড প্রিভিলেজ। মানে ডিফেন্ডেন্ট শাস্তি থেকে বাঁচার জন্য 3টা অজুহাত দেখাতে পারে। ডিফেন্স মানে কিন্তু আমরা বলবো অজুহাত, তাহলে আমাদের মনে থাকবে প্রথমটাই জাস্টিফিকেশন অফ ট্রুথ। অ্যাকশন ক্যান নট বি টেকেন if the person responsible of defamation proves justification or establish that it is true or substantially true. If contrary is not proved by the defendant, court will award heavier damages against him. Substantial truth is enough to prove justification. In a case of Alexander versus Any Reilly, the plaintiff was convicted for traveling without ticket in a train and was fined £1 or imprisonment of 2 weeks in default of payment. Defendant published £1 fine and 3 weeks imprisonment in default of payment, held the statement was substantially true. এই ক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে দেখো যে কখনোই কোনো মামলা হবে না যদি দেখানো হয় যে আমরা যে কথাটা বলেছি এটা সত্য প্রকাশ করেছি, এখানে কোনো মিথ্যা নাই। যদি কন্ট্রারি প্রুভড হয় বাই দ্য ডিফেন্ডেন্ট দেন হেভিয়ার ড্যামেজ হবে। কিন্তু সাবস্ট্যান্সিয়াল ট্রুথ কিন্তু যথেষ্ট জাস্টিফিকেশন প্রমাণের জন্য। আলেকজান্ডার ভার্সেস রিলি কেসে প্লেইন্টিফ ওয়াজ কনভিক্টেড ফর ট্রাভেলিং, অর্থাৎ দেখো সে ট্রাভেল করছিল কিন্তু তাকে কনভিকশন দেওয়া হলো যেহেতু সে টিকিট ছাড়া ট্রাভেল করছিল ট্রেনে, এবং তাকে £1 ফাইন দেওয়া হয়েছিল অথবা ইমপ্রিজনমেন্ট ফর 2 weeks ইন ডিফল্ট অফ পেমেন্ট। তার মানে £1 না দিলে 2 সপ্তাহ তাকে জেলে থাকতে হবে। ডিফেন্ডেন্ট সে কী করলো, সে পাবলিশ করলো £1 ফাইন অ্যান্ড 3 weeks ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ পেমেন্ট। অর্থাৎ দেখো জাস্টিফিকেশন অফ ট্রুথ 2 weeksের জায়গায় কিন্তু 3 weeks ইমপ্রিজনমেন্ট লিখেছে। সো এইটা কিন্তু ড্যাফেমেটরি না। কিন্তু যদি তার ইমপ্রিজনমেন্ট না হতো আর সে পাবলিশড করতো তাহলে সেটা ড্যাফেমেটরি হতো। নাও ফেয়ার কমেন্টস। ফর দ্য পারপাসেস অফ পাবলিক ইন্টারেস্ট, fair comments is good defense. If a person says to another that do not give him your house on rent, or X being defaulter is fair comment and not actionable, X should be proved defaulter. Fair comments must contain public interest, an expression of opinion, and not an assertion must fair and must not be malicious. Privileges. It's a statement which is between the two parties which are integral part of each other, like husband and wife.
judge and parties, etc. There are two types of privileges, absolute privilege and qualified privilege. In absolute privilege, anything can be said, even malice, but in qualified privilege, statement should not contain malice. সো ফেয়ার কমেন্ট হচ্ছে অনেক গুড একটা ডিফেন্স, এবং এখানে যদি কোনো একজন ব্যক্তি আর একজনকে বলে যে ঠিক আছে আমি বিইং ডিফল্টার আমি তাকে another that do not give him your house on rent, X is the defaulter, it's a fair comment and not actionable. সো বলছে যে ডু নট গিভ হিম ইউর হাউস, তুমি ওকে ওর বাড়িটা ভাড়া দিও না, ও হয়তো বা ভাড়াই দেবে না, এটা একটা ফেয়ার কমেন্ট বলছে। অ্যান্ড ফেয়ার কমেন্ট মাস্ট কন্টেন পাবলিক ইন্টারেস্ট, এটা একটা পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত থাকে, এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অ্যান্ড নট অ্যাজারশন, ইট মাস্ট ফেয়ার অ্যান্ড মাস্ট নট বি ম্যালিসিয়াস। ফেয়ার কমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ফেয়ারই হতে হবে, ম্যালিসিয়াস হওয়া যাবে না। প্রিভিলেজের ক্ষেত্রে আমাদেরকে বর্ণনা করছে আসলে দুই ধরনের প্রিভিলেজ আছে, একটা কোয়ালিফাইড প্রিভিলেজ এবং আরেকটা হচ্ছে অ্যাবসোলুট প্রিভিলেজ। এবং অ্যাবসোলুট প্রিভিলেজ যেটা এনিথিং সেড ক্যান বি সেড ইভেন ম্যালিস, বাট কোয়ালিফাইড প্রিভিলেজের ক্ষেত্রে কোনো ম্যালিস স্টেট মানে বলা যায় না। জুডিশিয়াল প্রিভিলেজ, ডায়ালগ বিটুইন পার্টিজ, অ্যাডভোকেট, জাজ আর নট অ্যাকশনেবল বিং ডেফেমেশন। They have complete privileges and action cannot be taken against the statement which are given in a proceedings of cases. যখন ডিভোর্সের মামলা হয় তখন কিন্তু অ্যাডভোকেট পক্ষদের চরিত্র নিয়ে অনেক কথা বলে ড্যাফেমেটরি, কিন্তু এগুলার কোনো মামলা হবে না। আর পার্লামেন্টারি প্রিভিলেজেস, পার্লামেন্টারি মেম্বার হ্যাভ অলসো প্রিভিলেজেস, স্টেটমেন্ট or dialogue exchanged in parliament are not actionable and all parliamentary members have privilege to exchange any sort of statement. Official privilege, defamatory statement of one officer to other during the course of employment is complete defense. Husband and wife, exchange of statement between husband and wife is not defamation unless third party is involved. সো যখন কোনো স্টেটমেন্ট এক্সচেঞ্জ হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা কোনো ড্যাফেমেশন নয় যদি না সেখানে থার্ড পার্টি ইনভলভড না হয়। সো দিজ আর অ্যাকচুয়ালি থ্রি আমরা বলতে পারি ডিফেন্স, অজুহাত যেটা ডিফেন্ডেন্ট সামনে নিয়ে এসে বলতে পারে বা দেখাতে পারে যে সে আসলে অপরাধ করেনি, এবং এগুলা নিয়ে আসলে তখন তার আর পানিশমেন্ট হয় না বা লেস পানিশমেন্ট হয় লাইক দ্যাট। এখন আমরা স্ট্রিক্ট লায়াবিলিটি পড়ব। স্ট্রিক্ট লায়াবিলিটি যদিও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটু করে পড়েছি, কেসটাও পড়েছি রাইল্যান্ডস ভার্সেস ফ্লেটচার, কিন্তু আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এই জন্য আমি ভাবলাম যে স্ট্রিক্ট লায়াবিলিটির উপরে একটা আলাদা করে লেকচার নিয়ে নিই। সো স্ট্রিক্ট লায়াবিলিটি ইজ লাইক nuisance with slight difference. We consume goods in two ways, out of which is one, defendant is liable if commits negligence, but in second way defendant is liable even if he is not in negligence or he has no fault. In strict liability, defendant may be held responsible for the consequences or the harm caused to plaintiff, although the defendant neither intends the results nor is guilty of negligence. This rule was first propounded in Rylands versus Fletcher 1868 case. All the things which we use in our routine life can be termed natural use, and all things use of which is not common are called non-natural use. We use all these things in our home or land. We bring goat in home, which is natural or common use. No one can take elephant in his home. If so, it will be termed as non-natural use of land or home. Little fire in home is enough for household purpose. Petrol in huge quantity is exceptional cases. Plants are common things, but poisonous trees are exceptional use. They are natural or non-natural uses of their land or houses. Driving a car is natural use. If driven at a high speed, will create nuisance and or negligence, so are natural use. Bringing goat in home, this is always natural. If goat escapes and cause injury, will be liable under nuisance. But if tiger is taken into home, which is non-natural use at home, and if he escapes and causes injury, it will create liability as strict liability.
আমার মনে হয় এবার তোমরা বুঝে গেছো যে আসলে আমরা কখন কোনো কিছুর জন্য স্ট্রিক্টলি লায়াবল হব। কারণ এই স্ট্রিক্ট লায়াবিলিটি হচ্ছে নুইসেন্সের মতোই, তবে এখানে অল্প একটু ডিফারেন্স আছে। তার মানে আমরা যখন কোনো পণ্য ব্যবহার করি তখন আমরা সেটা দুইভাবে ব্যবহার করি। সেখানে নেগলিজেন্স হতেও পারে। ওয়ান, ডিফেন্ডেন্ট ইজ লায়াবল ইফ কমিটস নেগলিজেন্স, মানে সে ডিফেন্ডেন্ট যদি নেগলিজেন্স করে তাহলে সে লায়াবল হবে। কিন্তু সেকেন্ড কেসে ধরো ডিফেন্ডেন্টের কোনো নেগলিজেন্স নাই কিন্তু তারপরও ডিফেন্ডেন্ট লায়াবল হবে। তার মানে এখানে নেগলিজেন্স রিলেটেড স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে আমি আর একবার বলছি। প্রথমত, ডিফেন্ডেন্ট অবহেলা করেছে, তুমি ডিফেন্ডেন্টকে লায়াবল করো। দ্বিতীয় ক্ষেত্রে এরকম ডিফেন্ডেন্ট কোনো অবহেলাই করেনি, তার কোনো অবহেলা ছিল না, বাট তারপরও সে লায়াবল হবে। এটাই হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি। স্ট্রিক্ট লায়াবিলিটিতে ডিফেন্ডেন্ট মে বি হেল্ড রেসপন্সিবল ফর কনসিকুয়েন্সেস অর হার্ম কজ টু প্লেইন্টিফ। ডিফেন্ডেন্ট এখানে রেসপন্সিবল হবে প্লেইন্টিফের ক্ষতির জন্য, যদিও ডিফেন্ডেন্ট এই ক্ষতির জন্য দায়ী ছিল না বা তার ইচ্ছাও ছিল না। আর এই নিয়মটা সর্বপ্রথম মানে ইস্টাবলিশড হয়েছে রাইল্যান্ডস ভার্সেস ফ্লেচার কেসে, যার জন্য এটাকে তোমরা বলতে পারো রুল অফ রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার, দ্যাট ইজ স্ট্রিক্ট লায়াবিলিটি রুল। এখানে আমরা বলছি যে যদিও ব্যক্তি আমরা আমাদের লাইফে রুটিন লাইফে বিভিন্ন কিছু আমরা ইউজ করি, কিন্তু এই ইউজের মধ্যে আবার দুইটা ধরন আছে। একটা হচ্ছে আমাদের স্বাভাবিক ইউজ, ন্যাচারাল ইউজ, আর একটা হচ্ছে অস্বাভাবিক, যেটা আসলে মানুষ সহজে করে না। তার উদাহরণ হচ্ছে এরকম যে মানুষ ছাগল পালবে, এটা স্বাভাবিক, কিন্তু মানুষ বাঘ পালবে, এটা আনন্যাচারাল। মানুষ ট্রি লাগাবে তার বাড়িতে গার্ডেনে, কিন্তু পয়জনাস ট্রি অস্বাভাবিক ইউজ ল্যান্ডের। তো এরকম যে তুমি তোমার হোম ফায়ার করছো বা কোনো কাজ করছো, তুমি স্বাভাবিক ছোটোখাটো আগুন লাগিয়ে পূজা টুজা করতে পারো, স্বাভাবিক। তুমি হচ্ছে গ্যালন গ্যালন পেট্রোল এনে আগুন ধরাই দিবা, এটা কি স্বাভাবিক কোনো ঘটনা ঘটবে না? তোমার লায়াবিলিটি তখন এমনি বর্তাবে। তুমি যদি বলো যে আমি অন্যের বাড়িতে আগুন লাগাতে চাইনি, আমি শুধু নিজের এটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিতে চাইছি, কিন্তু সব বাড়িঘর জ্বলে গেছে, হেয়ার ইজ ডিফেন্ডেন্টের কোনো নেগলিজেন্স না থাকা সত্ত্বেও ডিফেন্ডেন্টকে স্ট্রিক্ট লায়াবিলিটির আন্ডারে পড়তে হবে। Ryland versus Fletcher case. Ryland Fletcher lived in a neighborhood. Rylands had mines in his land, while Fletcher had a mill on his land. Fletcher required a huge amount of energy to run the mill, so he decided to construct a water reservoir. To construct the water reservoir, he engaged independent contractor and engineers, and no attention was paid to the mine staff while constructing the reservoir. কেসটা আমরা একটু আগেও পড়েছি আমি। when the reservoir was ready, that is এর আগের শিটে, কিন্তু আগের তোমরা যে পার্টটা দেখেছো ভিডিও সেখানেও আমরা পড়েছি, when the reservoir was ready and water was filled, water reached the mines of Rylands through the mine shafts, due to which he suffered heavy losses and sued Fletcher for the same. Fletcher defended by stating that negligence was by the independent contractor and engineers. In the judgment delivered by the House of Lords, Fletcher was held liable for the entire loss suffered by Ryland. সো এই মূলনীতিটা ছিল এরকম যে আমি বলেছিলাম তুমি পাশে মাইন আছে, তুমি ওয়াটার রিজার্ভার করেছো, তোমার প্রতিবেশীর মাইন আছে, তুমি মাইনের গর্ত দেখতে পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়াররা, তারপরও তারা কাউকে না জানিয়ে সেখানে ওয়াটার রিজার্ভার করে এবং ওয়াটার রিজার্ভারে পানি দিয়ে পূর্ণ করে। তো ওয়াটার রিজার্ভার যখন পানি দিয়ে পূরণ করা হয় তখন পুরা মাইনটা একবারে ডুবে যায়, আর এর ফলে প্লেইন্টিফের অনেক আর্থিক ক্ষতি হয়। তখন প্লেইন্টিফ কিন্তু ডিফেন্ডেন্টের বিরুদ্ধে মামলা করে। মামলা করার পরে প্লেইন্টিফ এখানে যখন ড্যামেজ ক্লেম করে তখন ডিফেন্ডেন্ট বলে, মানে একটা ডিফেন্স নেয় আর কি, যে আসলে এই কাজটা তো আমার না, কাজটা তো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টররা করেছে, সো দে আর লায়াবল। বাট কোর্ট বলে যে নো, এখানে ফ্লেচার ইজ ফুললি লায়াবল, কারণ রাইল্যান্ড অ্যাজ এ প্লেইন্টিফ তার মাইন্ড ডুবে গেছে এবং তার যে ক্ষতি হয়েছে তার জন্য ফ্লেচারের স্ট্রিক্ট লায়াবিলিটি আছে, এবং স্ট্রিক্ট লায়াবিলিটির এই ডকট্রিনটা এই কেসের মধ্য দিয়েই এস্টাবলিশড হয়েছে। দেন এটি বলা হয় যে সকল ধরনের ন্যাচারাল জিনিস যেটি তুমি তোমার বাসায় নিয়ে আসবে, সব কিছু তোমাকে আসলে কন্ট্রোলে করেই রাখতে হবে, নন ন্যাচারাল থিংস অ্যাকচুয়ালি।
So all the natural or non-natural things, and if they escape এবং এটা যদি escape করে, then defendant will be liable. Smoke creates nuisance while petrol tank may create strict liability. এটা এর আগেও আমরা বললাম। In Rylands versus Fletcher case, defendant employed independent contractor to construct a water reservoir on his land for the supply of water to his own mill. Contractor made reservoir without taking due care and committed negligence. When water was filled in the tank, water leaked through the old steps and flooded the mines to the plaintiff. In this case, an independent contractor was negligent and defendant was not negligent, but upon the use of plaintiff, defendant held liable. Now, essentialities of strict liability: following three essential things are necessary for constituting strict liability: bringing and keeping on like mischief in escape. If escape, so defendant must have brought anything on his land, kept there, which can be escaped. Then this rule is applied on gases, oil, electricity, vibration, etc. Now, escape: dangerous things must be escaped and causes injury. Mere bringing and keeping a dangerous thing on land is not an actionable wrong. Liability arises when it escapes. If no escape, liability will not arise. So escape এর ক্ষেত্রে বলা হচ্ছে dangerous things অবশ্যই escape করতে পারে এবং কারো ইনজুরি ঘটাতে পারে, এবং merely এটা bringing এবং keeping কোনো dangerous thing on land, it's not actionable wrong. And then liability arises when it escape. Non-natural use of land. Strict liability arises when land is used for non-natural purposes. A stronging water in huge amount was considered to be non-natural use of land. It's a question of fact whether particular object can be dangerous or particular use cannot be non-natural. In deciding this question, all the circumstances of the time and place and practice of mankind must be taken into consideration so that natural and non-natural use of object may be varied. So non-natural use of land এটা স্ট্রিক্ট লায়াবিলিটি রেইজ করে, এবং সেই ক্ষেত্রে আমরা বলছি যে প্রয়োজনের মাত্রার অতিরিক্ত ওয়াটার রিজার্ভ করা নন ন্যাচারাল হবে। আর কোনো একটা কাজ ন্যাচারাল নাকি নন ন্যাচারাল হবে, এটা কিন্তু ডিটারমাইন করবে ওই জায়গা, ওই ঘটনা, ওই দিন, ওই সময়, এই সব কিছু বিবেচনায় তোমাকে নিতে হবে। যার কারণে মানে ইউজ অফ নন ন্যাচারাল থিংস অর ন্যাচারাল থিংস এইটা ভ্যারি করবে সার্কামস্টেন্সেস অনুযায়ী। নাও ডিফেন্স কী আছে? দেয়ার আর সার্টেন ডিফেন্স এগেনস্ট স্ট্রিক্ট লায়াবিলিটি অ্যাজ ফলোজ। প্লেইনটিভস ওন ফল্ট, প্রথম, অর্থাৎ ফল্ট ইন এসকেপ অফ নন ন্যাচারাল অবজেক্ট বাই প্লেইনটিভ অ্যাকুয়াস ডিফেন্ডেন্ট ফ্রম লায়াবিলিটি। নাও অ্যাকুইটস করতে পারে এটা ডিফেন্ডেন্টকে লায়াবিলিটি থেকে। ডিফেন্ডেন্ট বলতে পারে যেখানে প্লেইনটিভের নিজের ফল্ট ছিল এসকেপের ক্ষেত্রে। অ্যাক্ট অফ গড: if the huge amount of water is escaped and caused injury to plaintiff is actionable, but if water escapes in result of torrential rain or flood which is beyond human control, then it's good defense. So act of God is a good defense in all ways, in case of a strict liability also. যে প্রয়োজনের মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে, যেটা আসলে হওয়ার কথা না, কোনো সিজনেই হয় না, হয়েছে এবার, সেই ক্ষেত্রে ওভার ফ্লাডেড হয়ে গেছে, এটা হিউম্যান বিয়ন্ড কন্ট্রোলের বাইরে চলে গেছে, দেন এটাকে আমরা বলতে পারি অ্যাক্ট অফ গড। ন্যাচারাল ইউজার অফ ল্যান্ড: এনিথিং হুইচ ইজ নন ডেঞ্জারাস অ্যান্ড ন্যাচারাল ইউজ অফ থিংস ইফ এসকেপ অ্যান্ড কজ ইনজুরি। রুল অফ স্ট্রিক্ট লায়াবিলিটি ইজ নট অ্যাপ্লাইড বাট ইটস ওয়ান কাইন্ড অফ নুইসেন্স। তার মানে স্ট্রিক্ট লায়াবিলিটির পেনাল্টি থেকে মুক্তি পেতে গেলে তোমরা ইজিলি বলতে পারো যে, মানে ইস্টাবলিশড করতে পারো এটা একটা নুইসেন্স, কারণ নুইসেন্স ইস্টাবলিশড করলে পেনাল্টি কমে আসবে। বাট স্ট্রিক্ট লায়াবিলিটি ইস্টাবলিশ যদি করতে পারে প্লেইনটিভ, সেখানে পেনাল্টি ডিফেন্ডেন্টের বেশি হবে। মানে পেনাল্টি বলছি, কম্পেনসেশন, পেনাল্টি বলতে পারবো না টটের ক্ষেত্রে, কম্পেনসেশন বলতে হবে। ওকে, দেন কনসেন্ট অফ দ্য পার্টিজ, এটাও একটা অনেক বড় আমি বলবো ডিফেন্স।
if plaintiff and defendant both have consent to use land or home and escape causes injury, it will not be actionable under the rule of strict liability. তো বলছে যে যদি এমন হয় যে প্লেন্টিফ এবং ডিফেন্ডেন্ট দুজনারই কনসেন্ট আছে, এখানে কিন্তু যে অনেকটা কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের মতো কোনো ল্যান্ড বা হোম ইউজ করবার, এবং সেই ক্ষেত্রে যদি ইনজুরি ঘটে তাহলে এটা অ্যাকশনেবল হবে না। অ্যাক্ট অফ স্ট্রেঞ্জার, ইভেন ইন কেস অফ নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড অর হোম, ইফ এসকেপ ইজ কজড বাই দ্য স্ট্রেঞ্জার, অ্যাক্ট অফ স্ট্রেঞ্জার, দেন ইটস এ গুড কজ। তার মানে প্লেন্টিফ বা ডিফেন্ডেন্টের কারো কারণেই এসকেপ ঘটেনি, ধরো স্ট্রেঞ্জারের কারণে ঘটেছে, এটা অনেক বড় একটা ডিফেন্স। স্ট্যাটিউটরি অথরিটি, if any statute or government allows keeping and controlling which is dangerous or non-natural use of land cannot be held liable under strict liability. Statutory authority has of two kinds, that is absolute statutory authority and permissive statutory authority. Under the absolute statutory authority, liability does not arise in any case. In a case of Zelina's company was authorized to make electric cables in huge quantity during wartime, and due to negligence, iron sheets touched and electric supply cables and consequently power failed, held not liable under absolute statutory authority. Under the permissive statutory authority, negligence may create liability. সো স্ট্যাটিউটরি অথরিটির ক্ষেত্রে আমরা দেখতেছি যদি কোনো স্ট্যাটিউট বা গভর্নমেন্ট অথরিটি কাউকে কোনো অথরাইজড করে তাহলে সেখানে তার স্ট্রিক্ট লায়াবিলিটি রেইজ করবে না। স্ট্যাটিউটরি অথরিটি আবার বলছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসোলিউট, একটা পারমিসিভ। অ্যাবসোলিউট স্ট্যাটিউটরি অথরিটির আন্ডারে লায়াবিলিটি অ্যারাইজ করে না কোনো কেসেই। সো এখানে একটা কোম্পানিকে অথরাইজ করা হয়েছিল যে তারা ইলেকট্রিক ক্যাবলস তৈরি করবে অনেক অনেক পরিমাণে, হিউজ, ওকে, ওয়ার টাইম, যুদ্ধের সময়, এবং সেখানে তারা যখন একটু অবহেলার কারণে আয়রন শিট ইলেকট্রিক সাপ্লাই কেবলের সঙ্গে টাচ করে এবং এর ফলে পাওয়ার ফেল হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু এটাকে স্ট্রিক্ট লায়াবিলিটির ভেতরে ফেলানো হয়নি। আন্ডার পারমিসিভ স্ট্যাটিউটরি অথরিটি, negligence may create liability. So permissive statutory authorityর ক্ষেত্রে কিন্তু আবার negligence liabilityর জন্ম দেয়। An organization was allowed to make hospital for prevention of a smallpox, and they made hospital within city, which caused a spread of smallpox rather than its control. They were sued and held liable being negligent in the selection of site within city. They should be constructed hospital outside of the city. So organization হসপিটাল অথরিটিকে বলল যে তোমরা স্মল পক্স কন্ট্রোল করবার জন্য মানে উইদিন সিটির মধ্যে হসপিটাল নির্মাণ করো, এবং তারা কি করলো, ওকে তারা হসপিটাল তৈরি করলো সিটির ভেতরে, কিন্তু এতে আরও স্মল পক্স বেড়ে গেল। তখন এখানে মামলা হলো যে তারা অবহেলা করেছে, কারণ সিটির আসলে বাইরে ইস্টাবলিশড করতে হতো এই হসপিটাল। ব্রিঙ্গিং অ্যান্ড কিপিং থিংস হুইচ আর নট ডেঞ্জারাস, এখন বলছে যে ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড অ্যান্ড নন ডেঞ্জারাস অবজেক্টস ইট ক্যান নট ক্রিয়েট স্ট্রিক্ট লায়াবিলিটি বাট নুইসেন্স, এটা আমরা এর আগেও বললাম যে নুইসেন্স সৃষ্টি করে। কমন বেনিফিট, ইফ নন ন্যাচারাল অবজেক্ট অর ডেঞ্জারাস থিংস আর কেপ্ট and collected for common benefit of society or parties, then a strict liability rule will not be applied. তার মানে কমন বেনিফিট অফ পাবলিকের জন্য যদি কোনো নন ন্যাচারাল অবজেক্ট অথবা ডেঞ্জারাস থিংস রাখা হয় বা কালেক্ট করা হয় তাহলে আমরা বলছি যে এটা স্ট্রিক্ট লায়াবিলিটি হবে না। রুল অফ স্ট্রিক্ট লায়াবিলিটি ইজ অ্যাপ্লাইড ইন দ্য ফলোয়িং কেসেস: পয়জনাস গ্যাস, লিকেজ, automatic radiation, well pollution, motor vehicle act or accident, vicarious liability, Factories Act for Workmen's Compensation, Food and Drug Act, res ipsa loquitur, and product liability. So rule of strict liability এই ধরনের ফলোয়িং কেসে সাধারণত দেখা যায়। Now exception to the rule of strict liability,
তো রুল অফ স্ট্রিক্ট লায়াবিলিটির ব্যতিক্রম কোনগুলো? রুল অফ স্ট্রিক্ট লায়াবিলিটির যেটা আমরা ডিফেন্স দিতে পারি আসলে সেটাকেই আমরা ব্যতিক্রম হিসেবেও দেখাতে পারি, এক্সেপশন টু দ্য রুলস অফ স্ট্রিক্ট লায়াবিলিটি, যেমন প্লেন্টিভস অন ফল্ট, অ্যাক্ট অফ গড, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, দ্যাট ইজ মিউচুয়াল বেনিফিট, অ্যাক্ট অফ স্ট্রেঞ্জার অ্যান্ড স্ট্যাটিউটরি অথরিটি। তো এই 5টা পয়েন্টই আমরা আলোচনা করেছি, শুধুমাত্র বাকি আছে ভেতরের কেসগুলো। তো প্লেন্টিভস অন ফল্ট এটার একটু কেসটা আমি ব্যাখ্যা করি। ইট উড বি পন্টিং অফ ভার্সেস নোয়া কেসেস, and in this case plaintiff horse intruded into the defendant's land and consumed the leaves of some of wild tree and died after that. প্লেন্টিফের ঘোড়া সে ডিফেন্ডেন্টের জমিতে প্রবেশ করে এবং সেখানে কিছু গাছের পাতাকে মারা যায়, তার মানে বিষাক্ত গাছের পাতা ছিল। Defendant was not held liable as the damage would not have occurred if the plaintiff's horse had not intruded on the defendant's land. Rule of strict liability would not apply as there was no escape. সো এইখানে বলছে যে আসলে প্লেন্টিফের ঘোড়ায় ডিফেন্ডেন্টের জমিতে ঢুকে এই পাতাটা খেয়েছে, সুতরাং এখানে রুল অফ এসকেপ কিন্তু মানে হয়নি। প্লেন্টিফেরই অন ফল্ট ছিল, তাকেই দেখা যাচ্ছে ঘোড়া হয়তো বা আরও শক্ত করে বেঁধে রাখতে হতো যাতে না চলে যায়। অ্যাক্ট অফ গডের ক্ষেত্রে দেখো, ড্যামেজ কজড বা ন্যাচারাল event which is not predictable, controllable, preventable, damage caused by such event it cannot be held liable for. In Nicholas versus Marshfield case, due to heavy rainfall, defendant's artificial lake was flooded, due to which the plaintiff's forebridge washed away. Plaintiff brought an action to recover the damage. It was held that defendants were not held liable because this is totally act of God. ভলেন্টি নন ফিট ইনজুরিয়াটা আমরা বারবার পড়ছি যে মিউচুয়াল বেনিফিট অর্থাৎ কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের মতো। ইফ টু পার্সন উইথ কমন কন্টেন্ট ব্রিং এনি নন ন্যাচারাল থিংস ফর মিউচুয়াল বেনিফিট, such thing causes damage, either of them cannot claim damages each other. Act of stranger and last of all statutory authority. So these five, those we can take also use as the defendants in case of strict liability, also the exception rules of the strict liability. Absolute liability. Strict liability and absolute liability function under the no fault liability principle, which says that if a person enterprise brings any hazardous, dangerous substances or non-natural use in its premises, and if that substances escape and does any mischief, then whatever loss the other party suffer, that person or enterprise shall be made liable for it. Strict liability বা অ্যাবসোলুট লায়াবিলিটি আসলে যে মূলনীতির উপরে প্রতিষ্ঠিত সেটা হচ্ছে নো ফল্ট লায়াবিলিটি প্রিন্সিপাল। এখানে বলা হয় যে কোনো ব্যক্তি বা এন্টারপ্রাইজ এমন কোনো হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস সাবস্ট্যান্সেস বা নন ন্যাচারাল ইউজ করবে না তার প্রিমাইজে, যেটা স্কেপ করে এবং কোনো ধরনের কোনো হার্ম করে আর একজনের কোনো লস হয়। দ্য রুল অফ অ্যাবসোলুট লায়াবিলিটি laid down in India in MC Mehta versus Union of India case. MC Mehta case, facts of the case: company named Union Carbide set up a plant in Bhopal. Plant manufacture pesticide and such product. In the night of 2nd December 1984, the plant leaked 40 tons of dangerous gas, that is methane gas. The adjoining area around the plant became a gas chamber, because of which 3,000 people died and various others were injured. During the investigation, it was found that all the safety systems of the plant were non-functional. The Supreme Court decided not to follow the rule of strict liability, as this would result in such industries escaping the liability for the damage caused and lost lives. Strict liability is a concept of 18th century. With the passage of time and evolving power of science, the rule of absolute liability was for the first time applied in the case of MC Mehta versus Union of India, also known as oleum gas leak case. The principle laid down in MC Mehta case by Supreme Court is as follows:
where an enterprise is engaged in a hazardous or inherently dangerous activity and harm results to anyone on account of an accident in the operation of such hazardous or inherently dangerous activity is strictly and absolutely liable to compensate all those who are affected by the accident, and such liability is not subject to any of the exception which operates vis-a-vis the tortious principle of strict liability under the rule of Rylands versus Fletcher। এবং এইখানে দেখো বলেই দেওয়া হলো যে অ্যাডজয়নিং এরিয়ার 3,000 মানুষ মারা গিয়েছিল। ইনভেস্টিগেশনের সময় তারা দেখে যে ওই এন্টারপ্রাইজের সেফটি সিস্টেম কাজ করছিল না। সেখানে সুপ্রিম কোর্ট ডিসিশন দিল যে ঠিক আছে, আমরা রুল অফ স্ট্রিক্ট লায়াবিলিটি ফলো করব না, নট টু ফলো। ওকে, কেন? অ্যাজ দিস উড রেজাল্ট ইন সাচ ইন্ডাস্ট্রিজ এসকেপিং দ্য লায়াবিলিটি ফর ড্যামেজ কজড অ্যান্ড লস্ট লাইভস। দেন স্ট্রিক্ট লায়াবিলিটি 18th সেঞ্চুরির একটা কনসেপ্ট, এবং সর্বপ্রথম এই কনসেপ্টটা স্ট্রিক্ট লায়াবিলিটির কনসেপ্টটা ফার্স্ট টাইম MC মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ওলেগাম গ্যাস লিক কেসে সর্বপ্রথম ইন্ডিয়াতে ইউজ করা হয়। এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই কোটেশনটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো এন্টারপ্রাইজ যদি হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস কোনো অ্যাক্টিভিটি পরিচালনা করে এবং সেখান থেকে কোনো হার্ম হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয় এই হ্যাজার্ডাস বা ইনহেরেন্টলি ডেঞ্জারাস কোনো বস্তুতে, দেন ওই এন্টারপ্রাইজের স্ট্রিক্ট লায়াবিলিটি বা অ্যাবসোলুটলি সে লায়াবল থাকবে টু কম্পেনসেট অল হু আর অ্যাফেক্টেড বাই দ্য অ্যাক্সিডেন্ট। এবং বলছে দেখো যে এই ধরনের লায়াবিলিটি ইজ নট সাবজেক্ট টু এনি অফ দ্য এক্সেপশান, মানে কোনো ধরনের কোনো এক্সেপশান যা রাইল্যান্ডস ভার্সেস ফ্লেচার কেসে অ্যাপ্লাই করা হয়েছিল এই কোনো এক্সেপশান ধারায় প্রভাবিত হবে না। আমরা এক্সেপশান দেখেছি 5টা, দ্যাট ইজ অ্যাক্ট অফ গড, স্ট্রেঞ্জার অ্যাক্ট, তারপরে কি স্ট্যাটিউটরি অথরিটি, আর কি ছিল। এই জিনিসগুলো কি, এগুলো আমরা এক্সেপশান হিসেবে ব্যবহার করতে পারি স্ট্রিক্ট লায়াবিলিটির এক্সেপশান হিসেবে, বাট কোর্ট বলে দিয়েছে যে যেখানে স্ট্রিক্ট লায়াবিলিটি এস্টাবলিশড সেখানে কোনো এক্সেপশান কাজ করবে না। ডিফারেন্স বিটুইন strict liability and absolute liability. In strict liability, any person can be made liable, whereas in absolute liability, only an enterprise can be made liable. Commercial objective. তার মানে দেখো যে স্ট্রিক্ট লায়াবিলিটি হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা ইউজ করি, আর ওই একই জিনিস আমরা কথাটা একটু চেঞ্জ করে বলছি অ্যাবসোলুট লায়াবিলিটি এন্টারপ্রাইজের ক্ষেত্রে আর কি, কমার্শিয়াল কোনো প্রতিষ্ঠান। In strict liability, escape of dangerous thing is necessary. Strict liability ক্ষেত্রে dangerous things এর escape essential, whereas in absolute liability, enterprise can be made responsible even without an escape. Certain exceptions are available to a person in strict liability, whereas no defense are available in case of absolute liability. So these are the differences. এখন আমরা নতুন একটা টপিক পড়ব, খুব ছোট 2টা মাত্র শিটে, ম্যালিসিয়াস প্রসিকিউশন অ্যান্ড ম্যালিসিয়াস সিভিল প্রসিডিংস। সো ম্যালিসিয়াস প্রসিকিউশন অ্যান্ড সিভিল প্রসিডিংস ডিফাইন্ড ইন টর্ট, which consist of instituting certain kinds of legal proceedings against another person maliciously and without reasonable and probable cause. Malicious is applied for malicious prosecution, malicious bankruptcy and liquidation proceedings, malicious arrest and malicious execution against property. Society as a whole is interested in protection of individual against unjustifiable and oppressive imputation of criminal charge. So malicious prosecution আমরা torte define করছি certain kinds of legal proceedings against another person maliciously এবং without reasonable and probable cause. ম্যালিসিয়াস এই কথাটা অ্যাপ্লাই করা হয় ম্যালিসিয়াস প্রসিকিউশন বা ব্যাংক্রাপসি বা লিকুইডেশনের প্রসিডিংসের ক্ষেত্রে। Essential ingredients for malicious prosecution. So in an action for malicious prosecution, plaintiff has to prove the followings. Number 1, he has criminally charged in prosecution. Number 2, proceedings complained were dismissed in his favor.
prosecution or proceedings were carried on with malice intention. There was an absence of reasonable and probable cause, suffering of plaintiff in result of prosecution or proceedings. So বলা হচ্ছে যে তাকে ক্রিমিনালি চার্জ করা হয়েছিল, মামলা করা হয়েছিল। হি ওয়াজ ক্রিমিনালি চার্জ। যে প্রসিডিংস বা কমপ্লেন্ট ইট ওয়ার ডিসমিসড ইন হিজ ফেভার, মানে তার ফেভারে প্রসিডিংস বা কমপ্লেন্ট ডিসমিসড হয়েছিল। প্রসিকিউশন অথবা প্রসিডিংস ওয়ার ক্যারিড অন উইথ ম্যালিস ইন্টেনশন, প্রসিডিংসটা বা মামলাটা করা হয়েছিল খারাপ উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য, ম্যালিস ইন্টেনশন। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান অ্যাবসেন্স অফ রিজনেবল অ্যান্ড প্রবেবল কজ, এবং এই মামলায় কোনো রকম কোনো রিজনেবল বা প্রবেবল কজ ছিল না, এবং প্রসিকিউশন বা প্রসিডিংস হওয়ার কারণে প্লেন্টিফের সাফারিংস হয়েছে বা কোনো ক্ষতি হয়েছে। There was a railway accident case in Dr. G.A. Abrat versus Northeast Railway Company. In this case, Mr. M was travelling in rail, which met with accident. Mr. M received injuries. Mr. M received damages, leaving allegation of negligence on the part of railway. After payment of damage, railway brought an action of conspiracy against Dr. G.A. Abrat and Mr. M both. Dr. G.A. Abrat had given treatment to Mr. M after receiving injuries. Railway alleged that there was no injury to Mr. M and Dr. G.A. Abrat instigated Mr. M to bring an action against railway. During the proceeding, it was held that prosecutions were without reasonable and probable cause, and the case was initiated with ill will, and there was no truth in case, so Dr. G.A. Abrat suffered. Case was dismissed in favor of Dr. G.A. Abrat. Dr. G.A. Abrat brought an action against Northwest Railway Company for malicious prosecution, in which court held Dr. G.A. Abrat innocent and awarded damage. সো এখানে আমরা রেলওয়ে অ্যাক্সিডেন্ট কেস দেখতেছি ডক্টর জি আবরাত এবং নর্থ ইস্ট রেলওয়ে কোম্পানির মধ্যে। এই কেসে মিস্টার এম উনি কী করছিলেন, উনি ট্রাভেলিং করছিলেন ট্রেনে করে এবং একটা অ্যাক্সিডেন্ট হয়। মিস্টার এম ইনজুরি মানে ক্ষতিগ্রস্ত হন এবং উনি ড্যামেজ পান নেগলিজেন্সের, রেলওয়ের এগেনস্টে নেগলিজেন্সের মামলা করে। এখন এই পেমেন্ট দেওয়ার পরে রেলওয়ে আবার একটা মামলা আনয়ন করে কনস্পিরেন্সি ডক্টর জি আবরাত এবং মিস্টার এম এই বোথের নামে, যে জি পরে এবং ওরা দুইজন রেলওয়ের বিরুদ্ধে মামলা করেছে। রেলওয়ে এখানে বলে যে এখানে মিস্টার এম এর আসলে কোনো ইনজুরি হয়নি এবং জি আবরাত উনি মিস্টার এমকে ইনস্টিগেট করেছেন যে তুমি রেলওয়ের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে আসো। এই প্রসিডিংস চলার সময় এটা বলা হয় যে প্রসিকিউশন ওয়ার উইদাউট রিজনেবল অ্যান্ড প্রবেবল কজ, মানে রেলওয়ে কিন্তু কোনো রিজনেবল বা প্রবেবল কজ ছাড়াই জি আবরাতের বিরুদ্ধে এই মামলাটা করেছে এবং ডক্টর জি আবরাত এখানে কোনো মানে সত্য ভিত্তি নেই যে জিয়া আবরাত তাকে উস্কানি দিয়েছে বা সে মামলাটা করেছে। বাট দেখো ডক্টর জিয়া আবরাত এখানে কিন্তু এই রেলওয়ের কেসের দ্বারা কেস ডিসমিস হয়ে যায় এবং জিয়া আবরাতের ফেভারে এই কেসটা চলে যায় আসলে। দেন ডক্টর জিয়া আবরাত রেলওয়ের বিরুদ্ধে মামলা করে বলে যে রেলওয়ে আমার বিরুদ্ধে ম্যালিসিয়াস প্রসিডিংস করেছিল। এবার বুঝতে পেরেছো, অর্থাৎ ম্যালিসিয়াস প্রসিডিংসটা কীরকম এই কেসের মাধ্যমে সেটা ক্লিয়ার করা হয়েছে। এখন আমাদের টর্টের এইখানেই আমি শেষ করছি এই পার্ট দিয়েই। যদি কোনো স্পেশাল পয়েন্ট থাকে যে তোমরা বুঝতে পারছো না আমাকে কমেন্টসে জানিও, তাহলে আমি সেই পার্ট নিয়ে আবার নতুন করে কোনো একটা ভিডিও করব এবং সেটা আপলোড দেবো। আর যা আলোচনা করলাম এই পার্টে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। যে সোর্সগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি পড়তে চাও এই কন্টেন্টসগুলো নেওয়া হয়েছে এই সোর্স থেকে। সো এই কন্টেন্টস যা আলোচনা করা হলো তার পুরো দাবিদার হচ্ছে এই সোর্সেস। সো সোর্সগুলো তোমরা ফলো করো এবং এই যদি কোনো রেফারেন্স দিতে চাও এই সোর্সেরও রেফারেন্সই তোমাদেরকে দিতে হবে, নট মাই লেকচার্স রেফারেন্স। তো আজকে এখানেই
তোমাদের অনেক শুভকামনা জানিয়ে আমি শেষ করছি টট লেকচার। আর আশা করছি তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালোবাসবে। সাবস্ক্রাইব করাটা কিন্তু একেবারে ফ্রি। আমি লেকচার দিচ্ছি খুব কষ্ট করে, সময় ম্যানেজ করে করে তোমাদের জন্য অনেক অনেক রাত জেগে জেগে আমি তোমাদের জন্য লেকচারটা রেডি করে দিচ্ছি। তো আমি চাইবো তোমরা আমার এই কষ্টটাকে আসলে স্বীকৃতি দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই, আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। মিট ইউ সুন। আল্লাহ হাফেজ।